বললাম যে আমার ব্যালেন্স সবসময়, আমার ব্যালেন্স আমি যতটুকু ইনটেক করতেছি আউটপুট ততটুকু হতে হবে, আমার অব্লিগেটরি যতটুকু লস হচ্ছে আমার অব্লিগেটরি গেইন ততটুকু হতে হবে, না হলে তো আমি ব্যালেন্সে থাকতে পারবো না। তাহলে কে এই কাজটা করতেছে, কারা করতেছে, কাদের কম্বাইন্ড ইফেক্টে এই ব্যালেন্সটা মেনটেন হচ্ছে? এখানে অনেককে মিলে কিন্তু এই যে কোনো জিনিস, কোনো একটা ইনস্টিটিউশনের কথাই ধরো বা কারো কথা ধরো, তুমি যদি হলো সেখানে একটা ব্যালেন্স, একটা সুন্দর এনভায়রনমেন্ট মেনটেন করতে চাও, তাহলে একা একা কিন্তু সম্ভব না, সেখানে সবার কম্বিনেশনে জিনিসটা করা সম্ভব এবং কম্বাইন এফোর্টে করা সম্ভব। লাইক এই যে ওই ইসের কথা তুমি চিন্তা করো, কনসার্টের কথা চিন্তা করো, কনসার্টে কিন্তু এক একজন এক একটা জিনিস বাজায়, কিন্তু তাদের ভিতরে কিন্তু চমৎকার একটা কোঅর্ডিনেশন থাকে, এই কোঅর্ডিনেশন থাকে বলেই কিন্তু একটা চমৎকার সুর বের হয়ে আসে। তার সাথে যে ভোকালিস্ট থাকে, ভোকাল যে গান গায়, সে যখন দেয় এবং সব মিলায় কম্বিনেশন, এটা একটা যে একজন যদি অন্যরকম বাজানো শুরু করে আরেকজন যদি অন্যরকম গায়, তাহলে যেমন হজবরল হয়ে যাবে। এই রেগুলেশনের ব্যাপারটা সবাই মিলে একদম কোঅর্ডিনেটেড হয়ে কাজ করে। তো দেখো এখানে কিডনি একটা বিশাল রোল প্লে করে। এখানে হচ্ছে কিডনি রোল, তোমাদের অনেক সময় পরীক্ষাতে এটা আসে যে রাইট ডাউন দ্য রোল অফ কিডনি ইন রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। তাহলে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স কিডনির রোল, আমি ওই জন্য বলেছি আলাদা আলাদা করে আমি দিয়েছি যে যদি শুধুমাত্র কিডনির কথা আসে তখন তোমরা এই দুটার কথা লিখবা, যে রোল অফ কিডনি হচ্ছে এখানে সে মেজর রোল প্লে করে ওয়াটার ব্যালেন্সের দুইটা ওয়ে, একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম, অ্যানাদার ওয়ান ইজ রেনিন এনজিওটেন্সিন মেকানিজম। বলে তারপরে এই দুটো একটু বর্ণনা করে দিবা, তাহলে শুধু তোমার কিডনির কথা যদি আসে, কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু তোমার চারটার কথাই বলতে হবে একটু একটু করে, অল্প অল্প করে। এবং সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? মার্স ডিস্ট্রিবিউশনের উপর, তোমার ওখানে মার্স কত আছে সেটা দেখি তুমি সবকিছু জাস্ট একটু হেডলাইন দিয়ে দিয়ে সামান্য কিছু। এবার আসলে আমরা একটা একটা করে একটু বর্ণনা করি। একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম। এখানে দেখো রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম জিনিসটা একটু জিনিস দেখো, ইনসাফিসিয়েন্ট ওয়াটার ইন দা বডি, তোমার বডিতে ওয়াটার কমে গেছে, এই ইয়েটা ভুলো না, এই ফর্মুলাটা ভুলো না যে সেরাম সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টোটাল বডি সোডিয়াম টোটাল বডি সোডিয়াম, মানে কনসেন্ট্রেশন হবে না, টোটাল বডি সোডিয়াম, তোমার বডিতে সোডিয়াম কতটুকু আছে ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার। তাহলে দেখো সোডিয়ামের সাথে বডি ওয়াটারের একটা ইনভার্স রিলেশনশিপ, বডি ওয়াটার যদি কখনো বেড়ে যায় অটোমেটিক্যালি সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, আর কোনো কারণে যদি মানে বডি ওয়াটার যদি কমে যায় এটা কিন্তু পরিমাণ বেড়ে যাচ্ছে, আর এইটা যদি বেড়ে যায় এটা এমনি। এখন এখানে কি হয়েছে, এইটা কমে গেছে, ইনসাফিসিয়েন্ট ওয়াটার ইন দ্য বডি, বডিতে ওয়াটার কমে গেছে, তাহলে তখন কি হবে? সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? মনে হয় মানে রিলেটিভলি কিন্তু তখন বেড়ে যাবে, সত্যিকারের না বাড়লেও যে বেড়ে গেছে, কারণ এ তো কমে গেছে, ওয়াটার কমে গেছে। আমি আমি বুঝাতে পারছি কিনা জিনিসটা? জি ম্যাম। বুঝতে পেরেছো? সুডো হাইপারনেট্রিয়াম ওই ধরনের। এরকম এরকম আর কি, যে তোমার বডি এখানে কিন্তু তোমার বডি ওয়াটারটা শুধু কমছে, সোডিয়াম কিন্তু যা ছিল, মনে করো তোমার সোডিয়ামের নর্মাল কনসেন্ট্রেশন 140 মিলিমোল পার লিটার, 140 মিলিমোল পার লিটারই আছে, কিন্তু তোমার বডি ওয়াটার ওই সময় থাকার কথা ছিল 20 এসিএফ এ কত থাকে 14 লিটার, 14 লিটার থাকার কথা ছিল, সেই 14 লিটার শুধুমাত্র ওয়াটার বের হয়ে গেছে, ওয়াটার কমে গেছে, তাহলে কি হলো? ওই রিলেটিভলি কমে গেল না, সোডিয়াম কিন্তু রিলেটিভলি কমে গেল, সরি সোডিয়াম কিন্তু রিলেটিভলি বেড়ে গেল, কারণ তোমার ওয়াটার কমে গেছে। হ্যাঁ, ইনভার্স রিলেশনশিপ, ইনভার্স রিলেশনশিপ, ওয়াটার কমে গেছে বলে এটা বেড়ে গেছে। এখন খেয়াল করে দেখো ম্যাম কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। হ্যাঁ, ওইটার কারণ তোমার ওয়াটারের পরিমাণ যে কমে গেছে তার মানে কি ওটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার একটা কন্টেইনারের ভিতরে তোমার সোডিয়াম আছে আর ওয়াটার আছে, তুমি মনে করো একটা ছাঁকনি, যে ছাঁকনি দিয়ে তুমি সোডিয়ামকে আলাদা করতে পারবা, সেই ছাঁকনি দিয়ে তুমি সোডিয়াম কে শুধু আলাদা করে রাখলা আর পানি খানিকটা বের করে দিলা, বের করার পর ওই যে রিমেনিং যে পানিটুকু থাকলো সেইটুকুর ভিতরে আগেও যতটুকু সোডিয়াম ছিল এখনো ততটুকু সোডিয়ামই রাখছো, কিন্তু এখন সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে না? বেড়ে গেছে তো, তাই না? কারণ পানি তো কমে গেছে এখানে। হ্যাঁ, এখানেও কিন্তু ব্যাপারটা তাই হচ্ছে, কারণ পানিটা কমে যাওয়ার কারণে ইনক্রিজ ব্লাড অসমোলারিটি, কারণ সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তোমরা সবসময় একটা জিনিস মনে রেখো যে সোডিয়াম হচ্ছে মেইন ইন্ডিকেটর অফ ব্লাড অসমোলারিটি, মেইন ইন্ডিকেটর, মেজর ইন্ডিকেটর। কারণ তুমি 2 ইনটু সোডিয়াম করে দেখো কত আসে, সোডিয়ামের কনসেন্ট্রেশন 280 এর মতো চলে আসে। 280, তাহলে 140 যদি হয় তাহলে 280। 280, তাহলে আমার নরমাল প্লাজমার অসমোলারিটি কত? নরমাল 280 থেকে 300। 20 to 300 মিলি অসমোল পার।
তাহলে ওই ব্যাটা তো একাই সব নিয়ে নিছে, ও একা থাকলেই তো যথেষ্ট, আর তো কারোর দরকার নাই। বুঝতে পারছো? তার মানে ওকে একা দিয়েই আসলে তোমার প্লাজমা অসমোলারিটিটা মেনটেন হচ্ছে, সোডিয়ামকে দিয়েই কিন্তু আসলে প্লাজমা অসমোলারিটি মেনটেন হচ্ছে। সোডিয়াম কান টানলে মাথা আসে মতো, সোডিয়াম যেখানে থাকবে পানি ওইদিকে যেতে থাকবে, পানি যেতে থাকবে। ম্যাম, আমার এতক্ষণ কারেন্ট ছিল না, একটু যদি আবার রিপিট করতেন। হ্যাঁ, তুমি দেখে নিও, ভিডিওটা দেখে নিও, আবার রিপিট করতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আর আচ্ছা, রিপিট ঠিক করা আছে। যাবে না, তুমি ভিডিও দেখে নিও, ভিডিও তো দিয়ে দিবে, ওই যে প্রীতম দিয়ে দিবে। তাহলে এইটা হলো ঘটনা, এই ঘটনা ঘটলো। এখন একটা একটা করে আমরা একটা সেগমেন্টে আসি। যখন এই ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে, মানে আসলে ওয়াটার কমে গেছে বলে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে, দেখো কি হবে। তোমার তো এই ট্র্যাকার লাগানোর দরকার নাই যে তোমার কয় লিটার পানি খাওয়া লাগবে না লাগবে। তোমার তো এমনিতেই যদি ব্লাডের অসমোলারিটি বেড়ে যায়, অটোমেটিক্যালি তোমার মাউথ ড্রাই হয়ে যাবে, তুমি ইউ ফিল থার্স্টি, তুমি অটোমেটিক্যালি থার্স্টি ফিল করবা। এছাড়া এই যে অসমো রিসেপ্টর গুলো হাইপোথ্যালামাসে কিসের জন্য বসানো আছে, ওরা তো মানে সাংঘাতিক, একটু এদিক ওদিক অসমোলারিটি একটু এদিক ওদিক হলে সাথে সাথে ওরা একদম মনে করুন ইয়ে হয়ে যাবে, ওরা একটা সিগন্যাল পাঠিয়ে দিবে। সেই সিগন্যাল পাঠাবে, তো ও সিগন্যাল পাঠায় দিয়ে কি করলো, ওই যে হাইপোথ্যালামাস থেকে, তোমরা জানো তো হাইপোথ্যালামাস থেকে তো আসলে অ্যান্টি ইয়েটা সিগন্যাল আসে, তারপর না সরি হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল হয়, অ্যান্টি হাইপোথ্যালামাসে তৈরি হয় আর তৈরি হয়, জমা থাকে, হ্যাঁ জমা থাকে পোস্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারিতে। পিটুইটারি। তাহলে ওইখানে ওর তো অসমো রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়েছে, হওয়ার সাথে সাথে সে অ্যান্টিডায়োটিক হরমোন তৈরি করে পোস্টেরিয়র পিটুইটারিতে পাঠিয়ে দিল। ও তখন বেড়ে গেল, ও দ্রুত চলে আসলো, একদিকে ড্রাই মাউথ, তারপরে এই যে অ্যান্টিডায়োটিক হরমোন, এই সবাই মিলে এসে কিন্তু আলটিমেটলি কি করে, এই থার্স্ট সেন্টারটাকে স্টিমুলেট করে। এটা আমি বলতেছি রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম। এরা এটা আসলো। এইদিকে দেখো, যখনই ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, ব্লাড ভলিউম কমে যাওয়া মানে কিন্তু ব্লাডটা স্কুইজ হয়ে গেল, ব্লাড প্রেশার কমে যাওয়া। ব্লাড প্রেশার কি, ব্লাড প্রেশার ডিফাইন করো তো, Natural ব্লাড প্রেশার pressure ডিফাইন করো। exerted by a column of blood, column of flowing water. কি বলছি? হ্যাঁ এটাই। আমাদের ব্লাড ভেসেল গুলোতে ব্লাড ফ্লো এর কারণে যে ল্যাটারাল প্রেসার ক্রিয়েট হয়। Perpendicular pressure exerted on the blood vessel. এক্স্যাক্টলি। তাহলে এখন তোমার যদি ব্লাড ভলিউম কমে যায়, স্বাভাবিকভাবে কি ব্লাড প্রেশারটাও একটু কমে যাবে না? ব্লাড প্রেশার যদি কমে যায়, তোমরা এখন ওই যে রেনাল ব্লাড ফ্লোটা পড়ো নাই, এই জন্য বুঝবা না। রেনাল যখনই ব্লাড প্রেশার কমে যায়, এই যে রেনাল যে আর্টারিওল আছে সেইখানে, ওখানে আবার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস মানে কতগুলো জিনিস বসানো আছে, ওরা আবার সেন্স করতে পারে। ম্যাকুলা ডেন্সার, হ্যাঁ, ওরা সেন্স করতে পারে। সেন্স যখনই করতে পারে, ওরা কি করে, রেনিন সিক্রেট করে। রেনিন আমি একটু পরে আবার মেকানিজমটা দেখাচ্ছি। ও যে ইনক্রিজ অ্যাঞ্জিওটেনসিনোজেন 2, অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 পরিমাণ বাড়ায় দেয়। সবগুলোর কম্বাইন্ড ইফেক্টে তুমি কি ফিল করবা, খুব থার্স্টি ফিল করবা, পরে তুমি তাড়াতাড়ি করে পানির সন্ধানে বের হয়ে যাবা। হয় না তোমার যখনই তোমার কি ওই ট্রাকার লাগানোর কি কোনো প্রয়োজন আছে বলো? যে হাতের সাথে মানুষ কি সব ট্রাকার লাগায় রাখে, এই লাগে সে লাগে, আমি কতটুকু পানি খেতে হবে, করতে হবে। আরে বাবা, তুমি থার্স্টি ফিল করলে এমনি তুমি পানির সন্ধানে ঘুরতে থাকবা, তারপর তুমি খুঁজে ঠিকই বের করে নিয়ে আসবা কোথা থেকে পানি পাওয়া যায়, তারপরে তাড়াতাড়ি করে নিশ্চয়ই পানি খাবা। পানি খাইলে তাহলে এই যে তোমার পানি যে কমে গেছিল, এই পানিটা আবার রিপ্লেস হয়ে গেল, তাহলে তোমার বডি নর্মাল কন্ডিশনে চলে আসলো। এটা গেল তোমার রেনাল বডি ফ্লুইড মেকানিজম, রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম। এরপরে আসো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, যেটাকে আমি বলে থাকি RAAS, রেনাল অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, তাই তো, বা রেনাল অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, RAAS। এখানেও একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমার ব্লাড ভলিউম কমে গেছে, ওই যে একটু আগে যেটা বললাম, কিডনিতে সাপ্লাই কমে যায়, যখন ব্লাড ভলিউম কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, রেনাল একটা অটো রেগুলেশন আছে, রেনাল ব্লাড ফ্লোর একটা ব্লাডের একটা অটো রেগুলেশন আছে। তো যখনই এর এই সাপ্লাই কমে যাচ্ছে, ওর সাথে সাথে তো স্টিমুলেটেড হয়ে যে রেনিন তৈরি করবে। রেনিন এসে তোমরা তো জানো অ্যানজিওটেনসিনোজেন, এটা একটা প্লাজমা প্রোটিন, এইটাকে সে কনভার্ট করে দেবে। এটা কিন্তু অনেকটা এনজাইমের মতো কাজ করে, রেনিনটা এনজাইমের মতো কাজ করে। অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 1 এর উপরে আবার কাজ করে কে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা আসে লাংস থেকে। এই সমস্ত এই রেনিন চলে যাচ্ছে এখানে, এখানে যে ওকে এখান থেকে আবার অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেট করাচ্ছে, এসে অ্যানজিওটেনসিন 1 এর উপরে কাজ করলো অ্যানজিওটেনসিন 2। এইটাই হচ্ছে আসলে অ্যাক্টিভ ফর্ম। রেনিন সিক্রেশন হওয়ার উদ্দেশ্যই ছিল যে এই অ্যানজিওটেনসিন 2 তৈরি করবে। এখন দেখো অ্যানজিওটেনসিন 2 এসে কতগুলো কাজ করে। সে তো আসলো, এসে একটা হচ্ছে তোমরা রেনাল কর্টেক্স করেছো তো না অ্যাবডোমেনে? ইয়েস ম্যাম। হ্যাঁ,
সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই যে রেনালের উপরে সুপেরিয়রে মানে উপরে বসে থাকে বলে ওটা আমরা একটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তাই না? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট আছে না, একটা কর্টেক্স, অ্যানাদার ওয়ান ইজ মেডুলা, তাই না? যেটা অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে বলো? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে? অ্যালডোস্টেরন আসে। কেন জিএফআর পড়ো নাই? জিএফআর অ্যালডোস্টেরন আসে। গ্লুকোকর্টিকয়েড, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়ানো হয়নি। পড়ানো হয়নি এখনো? না ম্যাম। আচ্ছা, আমরা তো আমরা তো এইভাবে মনে রাখছিলাম, একটা হচ্ছে জিএফআর, জিএফআর তো তাই তো, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, না কি ইয়ে করে ফেললাম, উল্টাপাল্টা মানে করে কর্টিকোস্টেরন হরমোন। কর্টিকোস্টেরন, হ্যাঁ। না তুমি হচ্ছে যে না, কর্টিকোস্টেরন হরমোন আসে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন আসে, এটা হলো কর্টিসল হচ্ছে, অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, আর গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল। কর্টিসল, হ্যাঁ। আচ্ছা, আমি ফর্মুলাটা এই মুহূর্তে মনে নেই, ভুলে গেছি। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যেটা আসে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনটা হচ্ছে একটা মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড মানে এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন, যেটা মিনারেল হোমিওস্ট্যাসিসে কাজ করে। এর মেইন কাজই, অ্যালডোস্টেরনের মেইন কাজই হচ্ছে যে সোডিয়াম, টিবিএল থেকে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন করানো আর পটাশিয়ামকে সিক্রেশন করা, এটাই হচ্ছে কাজ। আর এই যে দেখো, সোডিয়ামের সাথে তো ক্লোরাইড তো যে জোটটা বাঁধছে দুইজন, তো মানে ইনসেপারেবল সামথিং বলে না, সোলমেট, এরা হচ্ছে সেই সোলমেট। সোডিয়াম যেখানে ও ক্লোরাইড ওর পিছে পিছে, তাহলে এই অ্যালডোস্টেরন যখনই আসবে তাহলে টিবিউলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়ামকে বাড়ায় দিবে। এইখানে কোন ধরনের রিঅ্যাবজর্পশন হবে বলো তো? অব্লিগেটরি না ফ্যাকাল্টেটিভ? অব্লিগেটরি। অব্লিগেটরি। অব্লিগেটরি, তাই না? কারণ এই যে সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করা দিচ্ছে, তার সাথে সাথে তো ক্লোরাইড তো আছেই ওর সাথে গাঁট বাঁধা, তাহলে বাধ্য হবে ওয়াটার, তখন বাধ্য হবে, তখন ওয়াটার ওকে কান টানলে মাথা আসার মতো ওরা যেই মুহূর্তেই এখানে, এইটা হল টিবিউল, টিবিউল থেকে যেই পেরিটিবিউলার ক্যাপিলারিতে ওরা চলে যাবে সোডিয়াম এবং ক্লোরাইড, সাথে সাথে যে দেখো ওয়াটার চলে যাচ্ছে ওর সাথে, ওয়াটারের কি হচ্ছে, অসমোসিস হচ্ছে। এরপরে দেখো এই এই একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে অ্যাঞ্জিওটেনসিন, এটা একটা কাজ করে। তারপরে কি করবে সে ওই পোস্টেরিয়র গ্ল্যান্ডেও চলে যাবে, ওখানে অ্যান্টিডায়োটিক হরমোনকেও সিক্রেশন করাবে। অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন করালে সে তো যে কালেক্টিং ডাক্টের উপরে এসে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। এইটা কিভাবে করায় আমি পরে তোমাদেরকে একটু ডিটেলস এটা করাবো। এছাড়াও কোথায় কোথায় চলে যাচ্ছে দেখো, এটার আরেকটা নাম তোমরা জানো, অ্যান্টিডায়োটিক আর আরেকটা নাম কি জানো? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন মানে কি, ভেসেলকে কনস্ট্রিক্ট করবে, মানে আর্টারিওলার কনস্ট্রিকশন করাবে। এই আর্টারিওলার কনস্ট্রিকশন করায়, এই যে আমরা বলেছিলাম যে ব্লাড ভলিউম কমে যাওয়া মানে ব্লাড প্রেশার কমে যাওয়া, তাহলে ব্লাড প্রেশারটা বাড়াতে হেল্প করবে। এছাড়াও সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ালে জানি না, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়, আরো কি কি বেড়ে যায় তোমরা ভালো জানো। এই যে তারপরে হলো ব্লাড প্রেশার বাড়াবে, এসব কিছু এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করার মাধ্যমে। এছাড়াও সে কি করে, থার্স্ট সেন্টারকে যেও স্টিমুলেট করে, একটু আগে আমরা দেখে আসলাম তাই না, অ্যাঞ্জিওটেনসিন যে থার্স্ট সেন্টারকে স্টিমুলেট করে। তাহলে এই সমস্ত কিছু কিউমুলেটিভ ইফেক্টে আলটিমেটলি কি হবে, সোডিয়ামও রিটেনশন হবে, ওয়াটার রিটেনশন হবে। বুঝা গেছে? করে সবকিছু নর্মাল অবস্থায় চলে আসবে যখন কমে যাবে। আর যদি বেড়ে যায় তাহলে উল্টা, এদের তখন আর কোনো কাজ নেই, একদম ফ্ল্যাট হয়ে থাকবে। যখন কমে যাবে তখন ওরাই হচ্ছে যে ফিল্ডে চলে আসবে, ফিল্ডে এসে তখন কাজ করবে। এখন এই যে আমরা অ্যান্টিডায়োটিক হরমোনটা নিয়ে একটু কথা বলবো, কারণ এটা নিয়ে তোমাদেরকে ভাইবাতেও জিজ্ঞাসা করা হয় কিভাবে কাজ করে ধরে ইত্যাদি। অ্যান্টিডায়োটিক হরমোন কিন্তু আসলে স্টিমুলেটেড হয় দুইটা জিনিস দিয়ে, একটা হলো হাইপার অসমোলারিটি আর একটা হচ্ছে হাইপোভলিউমিয়া। ওকে, বোঝা গেছে? কোনটা বেশি, which one is more potent stimulator, hyper osmolarity or hypovolemia? হাইপোভলিমিয়া। না, hyper osmolarity মাত্র 1 to 2% osmolarity যদি চেঞ্জ হয় সাথে সাথে সে স্টিমুলেটেড হয়ে যাবে, কিন্তু হাইপোভলিউমিয়ার মিনিমাম 5 থেকে 10% চেঞ্জ হতে হয়, রেঞ্জটা একটু বেশি, কিন্তু অসমোলারিটির 1 থেকে 2% সামান্য এদিক ওদিক চেঞ্জ হলেই স্টিমুলেটেড হয়ে যায়। তো এই সময় যে কিন্তু এই যে ফ্রি ওয়াটার এক্সক্রিশন অথবা রিটেনশনের মাধ্যমে কাজ করবে, যেটা ওই যে ফ্যাকাল্টেটিভ ওয়াটার ভলিউম। দেখো কিভাবে কাজ করে, আমি তোমাদের গতদিন বলেছিলাম যে
অ্যাকোয়াপোরিন নামে আমাদের কি আছে, একটা গেটেড চ্যানেল আছে, তাই না? অ্যাকোয়াপোরিন নর্মালি তো আমার যে ওয়াটারের যেটা হয় সিম্পল ডিফিউশন, আমি বলেছিলাম যে অসমোসিস মানে হচ্ছে সিম্পল ডিফিউশন অফ ওয়াটার, ওয়াটারের যে সিম্পল ডিফিউশন সেটাই আসলে অসমোসিস। ডু ইউ এগ্রি উইথ মি? এগ্রি করো? Yes, ma'am. এটা ঠিক কিনা? কারণ যেখানে কনসেন্ট্রেশন বেশি, যে একটু আগে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড, ওগুলো যেই রিঅ্যাবজর্পশন হচ্ছে সাথে সাথে ওয়াটার ওর কান ধরে ওদিকে চলে যাচ্ছে, আর তখন ওর এই অ্যাকোয়াপোরিন এগুলোর প্রয়োজন নাই, কারণ ও তখন যেতে বাধ্য, ওর সিম্পল ডিফিউশনের মাধ্যমে চলে যাবে, ফটাফট চলে যাবে। আমি গতদিন তোমাদেরকে কিন্তু একটা ইয়ে দেখাইছিলাম, একটা ছবি দেখাইছিলাম যে একটা একটা পাশ থাকে যে ওয়াটার এই যে ইন বিটুইন এই যে লিপিড বাইলারের মাঝখান দিয়ে চলে যেতে পারে, তখন তার এই গেটেড চ্যানেল অ্যাকোয়াপোরিন দরকার হয় না। অ্যাকোয়াপোরিন কখন দরকার হয়? অ্যাকোয়াপোরিন দরকার হয় এই ফ্যাকাল্টেটিভ গুলোতে, যখন যখন ওয়াটারের ফ্যাকাল্টেটিভ হচ্ছে যে রিঅ্যাবজর্পশন হতে হয়। দেখো এবার কিভাবে কাজ করে। অ্যান্টিডায়োটিক হরমোন, আরেকটা নাম আমরা যে ভেজোপ্রেসিন, তো এটা তো হরমোন মানে একটা জায়গা থেকে তৈরি হয় আরেকটা অর্গানের উপরে যে কাজ করে, এবং এটা কার মাধ্যমে ট্রান্সপোর্টেড হয়? বডি ফ্লুইড, ব্লাডের মাধ্যমে, তাই না? এটা আমরা যে জানি। এটার আরেকটা নাম আমরা কি জানি? এরা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, ও মেসেজ ক্যারি করে নিয়ে আসছে। তাহলে এই এখানে অ্যান্টিডায়োটিক হরমোন আর ভেজোপ্রেসিন হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, মেসেজ ক্যারি করে নিয়ে আসছে। সব সময় যে কোনো হরমোন কাজ করার জন্য তার একটা রিসেপ্টর থাকতে হবে, ওই সেলে তার রিসেপ্টর থাকতে হবে, মানে ওকে তো চিনতে হবে, যে তার না হলে তো ওর যেখানে ইচ্ছে সেখানে যে কাজ করতে। তাহলে ও এই অর্গানের জন্য স্পেসিফিক, ওকে এই রিসেপ্টর যখন চিনতে পারবে তখন ওকে অ্যালাউ করবে ভিতরে যাওয়ার পর। এরপরে দেখো ও ওখানে ভিতরে যে এই যে সাইক্লিক এএমপি তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি সেকেন্ড মেসেঞ্জার। তোমাদেরকে আমি যখন নিউক্লিওটাইড পড়াচ্ছিলাম তখন বলেছিলাম না যে নিউক্লিওটাইডের ফাংশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, এক নাম্বার ফাংশন কি নিউক্লিওটাইডের? এক নাম্বার ফাংশন কি নিউক্লিওটাইডের? ডিএনএ আরএনএ বলো, মাঝে মাঝে এরকম সুইচ করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। ডিএনএ আরএনএ নিউক্লিওটাইডের এক নাম্বার ফাংশন কি? নিউক্লিক অ্যাসিডের মনোমার হিসেবে কাজ করে না? জি ম্যাডাম। হ্যাঁ, ডিএনএ তৈরি করে। ওগুলো কি? ওগুলো পলিনিউক্লিওটাইড। জি এক madam। নাম্বার ফাংশন হচ্ছে যে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। এই যে এএমপি মানে কি? অ্যাডেনোসিন মোনোফসফেট। আর এই যে সাইক্লিক এমপি, আমরা আরেকটা ফাংশন বলেছিলাম না যে অ্যাক্টস অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এই যে দেখো এই যে সাইক্লিক এমপি, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এই হরমোনের সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সাইক্লিক এমপি। আর এএমপিটা কি? অ্যাডেনোসিন মোনোফসফেট। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তো এই সেকেন্ড মেসেঞ্জার সিগন্যাল, এই সেকেন্ড মেসেঞ্জার আবার মেসেজ ক্যারি করে নিয়ে গেল। এখানে আমার এই অ্যাকোয়াপোরিন গুলো আসলে কি ছিল? অ্যাকোয়াপোরিন গুলো প্রোটিন। আমরা জানি যে সেলে যে ট্রান্সপোর্টার গুলো বসানো থাকে, অল ট্রান্সপোর্টার আর প্রোটিন। তো এতদিন ও কোনো সিগন্যাল পায় নাই, ও কোনো স্টিমুলেশন পায় নাই, ওই জন্য বেকার ঘরের ভিতরে এখানে বসেছিল, এই যে সেলের ভিতরে বসেছিল সাইটোপ্লাজমে। এখন যখনই ওকে একটা মেসেজ নিয়ে আসলো, বললো যে ভাই তোমার তো কাজ পাওয়া গেছে, চলো তোমার চাকরি হয়েছে, তো তখন তোমাকে রিক্রুট করা হবে, ও তখন এখন সে দৌড় দিল, আসলো, এসে বললো যে ভাই তোমার তো চাকরি হয়ে গেছে, আসো। তাহলে এখন তাকে রিক্রুট করা হবে। তো এই যে রিক্রুটেড হয়ে গেল, সেই পাশে এসে সেল মেমব্রেনে রিক্রুটেড হয়ে ওর যা কাজ সে তাই করা শুরু করলো। এই যে অ্যাকোয়াপোরিন দিয়ে ওয়াটার গুলোকে, সে দেখো এই ওয়াটার গুলোর স্ট্রেট এসে এখানে চলে গেল। ও কিন্তু কারোর মানে কেউ অ্যাবজর্পশন হয়েছে বলে ওর তাকে ফলো করতেছে তা কিন্তু না, এখানে ওর ফুল লিবার্টি আছে। সে কিন্তু সেই লিবার্টিটা আসলে কন্ট্রোল হয় কার দ্বারা? এই অ্যান্টিবায়োটিক হরমোন দ্বারা। যতক্ষণ অ্যান্টিবায়োটিক হরমোন আসেনি ততক্ষণ কিন্তু সে কাজ করে নাই। যেই মুহূর্তে অ্যান্টিবায়োটিক হরমোন এসে বললো যে ভাই তুই এবার একটু কাজে লেগে একটু মানে পানি আমার দে, তো তখন তাকে করে পানিগুলোকে ঢুকাই দেবে। ঠিক আছে, এই সেই অ্যাকোয়াপোরিন হলো। তাহলে এই যে সেল মেমব্রেন, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সেল মেমব্রেনের বাইলেয়ার। এই মাঝখানে আসলো, এই গেটটা ওপেন হয়ে গেল, অ্যাকোয়াপোরিন গুলোকে রিক্রুট করলো, গেট ওপেন করে দিল, ওয়াটার ঢুকে গেল। বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো এইভাবে অ্যান্টিবায়োটিক হরমোন কাজ করে। ম্যাডাম ভ্যাসোপ্রেসিন গিয়ে কাকে বলে এটা আরেকবার বললে ভালো হতো। মানে ভ্যাসোপ্রেসিন ভ্যাসোপ্রেসিন হচ্ছে যে এখানে একটা V2 রিসেপ্টর বসানো থাকে। জি ম্যাডাম। কোন সেলগুলোতে বসানো থাকে? এটা হচ্ছে তোমার টিউবুলার সেল।
টিবিউলার সেট হচ্ছে ডিজিটাল সাধারণত ডিজিটাল কনভলিউটেড টিবিউলগুলোতে বসানো থাকে, এই কাজটার সময় ডিজিটাল কনভলিউটেড টিবিউলা হয়। তো ডিজিটাল কনভলিউটেড টিবিউলা যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা হরমোন কিন্তু এমনি, তা না হলে তো যার উপরে ইচ্ছা তার উপরে যে কাজ করতে হবে। এই জন্য হরমোনের স্পেসিফিক রিসেপ্টর লাগে, যে অর্গানের উপরে কাজ করবে, যে সেলের উপরে কাজ করবে সেইখানে রিসেপ্টর বসানো থাকে। এটা হচ্ছে সেই V2 রিসেপ্টর বা ভেসোপ্রেসিন রিসেপ্টর বলে। ভেসোপ্রেসিন রিসেপ্টর এটা V1 এর কাছে। ওই যে আমরা গ্লুট করেছি না, ওই যে গ্লুকোজ ট্রান্সপোর্টারের যেমন গ্লুকোজ ট্রান্সপোর্টার, সেরকম Yes, ma'am. এখানে হলো এরকমই ভেসোপ্রেসিন রিসেপ্টর। এই অ্যান্টিডায়াবেটিক হরমোন এই V2 গায়ে যখন এসে লাগে তখন সে ভিতরে একটা সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে। সেই সেকেন্ড মেসেঞ্জার মেসেজটা নিয়ে কোথায় চলে যায় হচ্ছে অ্যাকুয়াপোরিনের কাছে। অ্যাকুয়াপোরিন তো অলরেডি তৈরি, ও তো প্রোটিন, ও তো অলরেডি দেখো তৈরি হয়ে বসে আছে, যে ভেসিকুলার ফর্মে, সে স্টোরেজ ফর্মে থাকে। প্রোটিন যখন আমি তোমাদেরকে প্রোটিন সিনথেসিস মানে পড়াবো আর কি, ট্রান্সলেশন তখন এটা বলবো যে তৈরি হয়, রাইবোজোমে তৈরি হয় হয়ে, কিন্তু ওরা এরকম ভাবে অ্যাক্টিভ ফর্মে থাকে না, ওরা একটা ওই জন্য পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন লাগে, ওরা এরকম স্টোরেজ ফর্মে থাকে। এই মেসেঞ্জার যখন মেসেজ নিয়ে আসে তখন সে অ্যাক্টিভেটেড হয় হয়ে ওকে এই যে সেলে যে সে রিক্রুটেড হলো হয়ে এখানে অ্যাকুয়াপোরিন যখন এই সেল মেমব্রেনে রিক্রুটেড হলো তখন ওয়াটারকে সে ঢুকতে দিল। বুঝতে পেরেছো? তার আগে কিন্তু ওয়াটার ঢুকতে পারে না। Yes, ma'am. এখন এই অ্যান্টিডায়াবেটিক হরমোন মেকানিজম এটা খুবই সিম্পল। এখন তোমরা খুব ভালো করেই বুঝবা যে তোমার ওয়াটার কন্টেন্ট অফ দ্য ব্লাড যদি বেশি হয়ে যায় তখন কি করবে, মানে টু মাচ ওয়াটার তুমি খাইতেছো, 1 গাদা পানি খাইছো 2 লিটার, ও যে ও বললো যে 1 লিটার না 2 লিটার খেতে হবে, তুমি 1 গাদা 2 লিটার পানি খাইছো। এখন ও তো অনেক খাওয়ার পরে কি ব্রেন প্রডিউসেস অ্যান্টিডায়াবেটিক হরমোন, আর দিবে না, গাদা খানিক পানি খাইছো, তাহলে লো ভলিউম অফ ওয়াটার রিঅ্যাবজর্ব বাই কিডনি। তখন সে আর অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি না আসে তাহলে ওই যে ফ্যাকাল্টেটিভ যে রিঅ্যাবজর্পশন ওয়াটারের ওইটা তো আর হবে না। ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে ওই যে যেটুকু ফ্রি ওয়াটার ছিল পুরাটা বের হয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? শুধুমাত্র যেটুকু অব্লিগেটরি সলিউটের সাথে যেটুকু সেইটুকু শুধু রিঅ্যাবজর্পশন হবে, বাকি সব ওয়াটার ধাম করে বের হয়ে চলে যাবে। তুমি সেটা ওয়াশরুমে গেলে বুঝতে পারবা, ইউরিন আউটপুট অনেক বেড়ে যাবে, লার্জ ভলিউম অফ ডাইলিউট ইউরিন তৈরি হবে হয়ে আলটিমেটলি কি হবে, তোমার ওই যে বাড়াই দিছিলা, তুমি অনেক পানি খায় ব্লাডের ওয়াটারের কন্টেন্ট বাড়াই দিছিলা, তাহলে তাকে এই নর্মাল কন্ডিশনে নিয়ে আসলো। এরপরে উল্টাটা চিন্তা করো যে তোমার ওয়াটার তুমি খুবই কম পানি খাইছো অথবা বেশি পরিমাণ খাইছো, লবণ খাইছো। এই যে এই জিনিসটা এটা মনে রাখবা একটু, হয় বেশি পানি খাই ফেলছো যদি তুমি বেশি পানি খাই ফেলো, অথবা যদি বেশি লবণ খাই ফেলো, তাহলে কি করবে? লবণের কাজে কি, লবণ সব সময় ওয়াটার ধরে রাখে। এটার বেস্ট এক্সাম্পল কেন এখন তোমরা বাসায় টের পাচ্ছ না, যে এই ইসের সময় এই মৌসুম সিজনে হয় না যে বাসায় দেখো লবণের ইসের ভিতরে লবণ রেখে দিলে অটোমেটিক ওর ভিতরে পানি জমা হয়ে যায়। খেয়াল করছো কখনো? আমি লবণের ওইটা থেকে লবণের ঢালতে যেয়ে দেখি কি লবণ আর পড়ে না, কেন? লবণ ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য। হ্যাঁ, পানি ও তো সবসময় ওয়াটার ড্র করে, ও তো অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার নিয়ে নিচ্ছে, তো ওর তো টেন্ডেন্সি সবসময় ওয়াটার নেওয়ার, লবণ মানেই সে ওয়াটার নিতে চাইবে। তাহলে যদি তুমি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলো, টু মাচ সল্ট অথবা হচ্ছে যে টু মাচ সোয়েটিং যদি হয়ে যায়, সোয়েটিং হলে যেটা হয়ে যায় কি অনেক পানি বের হয়ে যায়, তাহলে তোমার তখন ব্লাড ভলিউম কমে গেছে অথবা অনেক বেশি লবণ খেয়ে ফেলেছে, তখন কি হয়ে যাবে? তখন তো তোমার অসমোলারিটি বেড়ে গেছে, তাই না? অনেক বেশি সল্ট অথবা তোমার ব্লাডের ওয়াটার কমে গেছে, তাহলে অসমোলারিটি বেড়ে গেছে। অসমোলারিটি বেড়ে গেলে অসমোরিসেপ্টর স্টিমুলেটেড হবে, অ্যান্টিডায়াবেটিক হরমোন চলে আসবে। অ্যান্টিডায়াবেটিক হরমোন যখন চলে আসবে তখন কিভাবে ওই ফ্যাকাল্টেটিভ ওয়াটারকে কিভাবে রিঅ্যাবজর্পশন করায় ফিরায় নিয়ে আসবে, এটা তোমাদের একটু আগে এক্সপ্লেন করলাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আসো, আমরা এতক্ষণ ধরে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স করতেছিলাম, তার ভিতরে 1 নম্বরে ছিল কিডনি। আমরা কিন্তু কিডনির কথা বলতেছিলাম এতক্ষণ ধরে, কিডনি কিভাবে কাজ করে এটা বলতেছিলাম। এছাড়াও সেকেন্ড যে জোন সেজন ফার্স্ট মেকানিজম, ফার্স্ট মেকানিজমটাও হচ্ছে স্টিমুলেটেড হয় এটা দিয়ে, অ্যান্টিডায়াবেটিক হরমোন যেমন স্টিমুলেটেড হয় হাইপারঅসমোলারিটি হাইপোভলিউমে দিয়ে, ফার্স্ট মেকানিজমও একইভাবে স্টিমুলেটেড হয়। তাহলে তোমার ফার্স্ট মেকানিজম যখনই তোমার স্টিমুলেটেড হবে তখন কি হয়, আমাদের এই যে মাউথ ডিক্রিজ সালাইভা সিক্রেশন হয়ে যায়, মাউথ ড্রাই হয়ে যায়, এবং এই যে তুমি অসমো রিসেপ্টরে থার্স্ট সেন্টারকে স্টিমুলেট করার কারণে আমি সেন্সেশন থার্স্টি ফিল করি এবং সে তখন পানি খুঁজতে থাকে।
তখন মনে করো পানি পাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই। এখন এটা টিনের গ্লাসে একটা পানি দিলেও নিয়ে আমি তাতে খাওয়া শুরু করে যাই। এই অবস্থায় হয়েছে। তখন এই ওয়াটার তাড়াতাড়ি জিআই ট্র্যাক্ট দিয়ে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব দিয়ে আবার তোমার ভলিউম এক্সট্রা সেলুলার সেভ ভলিউমটা আবার রিগেইন করবে। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স হচ্ছে যে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্সের আমি বললাম যে 1 নম্বরে আসবে হচ্ছে কিডনি, 2 নম্বরে হচ্ছে ফার্স্ট মেকানিজম, 3 নম্বরে হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, 4 নম্বরে হলো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ওকে, এখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন স্টিমুলেটেড হয় সে কিভাবে কাজ করে এটা আমার মনে হয় তোমাদের জিনিসটা জানা, যে ব্লাড ভলিউম কমে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস, যখনই ব্লাড ভলিউম কমে যায় তখন ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হয়ে যায়, সে তখন যে কনস্ট্রিকশন অফ আর্টারিওল করবে, ইনক্রিজ করবে হচ্ছে কি রেনিন সিক্রেশন, ওই তখন ওই মেকানিজমে আবার সে চলে যাবে, চলে যে অ্যানজিওটেনসিন 2 কে নিয়ে আসবে। অ্যানজিওটেনসিন 2 যখনই মাঠে চলে আসবে ও সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করাবে। সোডিয়াম ক্লোরাইড রিটেনশন হওয়া মানে ওয়াটার রিটেনশন হওয়া, তাহলে তোমার আবার ব্লাড ভলিউম বাড়ায় দিবে। আর অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড একটা জিনিস যেটা উল্টা এসে কাজ করে। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ভেসোডাইলেটর। হ্যাঁ, এটা হলো যখন তোমার ব্লাড ভলিউম বেড়ে যায়। ব্লাড ভলিউম বেড়ে গেলে কি হয়, তোমার অ্যাট্রিয়াম মানে আমাদের হার্টের ভিতরে 4টা চেম্বার আছে না, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়াম যখন অ্যাট্রিয়ামটা ডিস্টেন্ডেড হয়ে যায়, ডিস্টেন্ডেড হয়ে যাওয়া মানে কি ভলিউম বেড়ে গেছে, যতটুকু থাকার কথা তার চেয়ে বেড়ে গেছে। এই যে ডিস্টেন্ডেড হয়ে গেল তখনই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডটা তোমার ফিল্ডে চলে আসে। ও ফিল্ডে চলে এসে ওর মতো করে এইগুলো যেভাবে কাজ করছিল তার রিভার্স ওয়েতে কাজ করে। তখন তো তোমার অলরেডি ব্লাড ভলিউম বেড়ে গেছে। তাহলে ব্লাড ভলিউম বেড়ে গেলে সে কি করবে, সেই এনজিওটেনসিন এই সিক্রেশন এটাকে রেনিন রিলিজকে সাপ্রেস করবে, এনজিওটেনসিন রিলিজকে সাপ্রেস করবে, অ্যান্টিডায়াবেটিক হরমোনকে সাপ্রেস করবে, সবকিছুকে সাপ্রেস করে দিয়ে বেশি বেশি করে ওয়াটারকে বের করে দেবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এইটা হলো একটা ওভারঅল ইয়ে দেওয়া আছে আর কি, সামারি দেওয়া আছে। এটা তোমরা দেখে নিও, এটা আমি এক্সপ্লেন